রবীন্দ্রনাথ ঠাকুরের তৃতীয় সন্তান রেণুকা একদিকে যেমন দুরন্ত, তেমনি অদ্ভুত কোমল ও সংবেদনশীল মন। কিন্তু এই ছোট্ট মেয়েটিকে আচমকাই মাত্র 10 বছর বয়সে বসতে হয়েছিল বিয়ের পিঁড়িতে। বাবার সেই আকস্মিক সিদ্ধান্তের বিরুদ্ধে রেণুকা সেদিন একটি শব্দও উচ্চারণ করেনি, অথচ মাত্র 12 বছর বয়সেই শেষ হয়ে যায় তার জীবন। আচমকা সেই বিয়ের প্রস্তুতি যেন তার কোমল হৃদয় থেকে প্রাণবায়ুটায় শুষে নিয়েছিল। যে দুরন্ত ছোট্ট মেয়েটি আগে ফেটে পড়তো চঞ্চলতায়, সে যেন একেবারে কুঁকড়ে গিয়ে নিশ্চুপ হয়ে গিয়েছিল। রবীন্দ্রনাথের 5 ছেলে মেয়ের মধ্যে সবচেয়ে কম আলোচনায় এসেছে এই রেণুকা বারানী। তার জন্ম 1891 সালের 23 জানুয়ারি। বিয়ে হয় 1901 সালের 9 আগস্ট। তখন রানীর বয়স মাত্র 10 বছর 6 মাস 17 দিন। মৃত্যু ঘটে 1903 সালের 19 সেপ্টেম্বর। 12 বছর 7 মাসের এই ক্ষণস্থায়ী জীবনে রানী আলোচনায় এসেছেন মূলত তাঁর মৃত্যুর দিনলিপির সূত্র ধরে। যখন কবি পাগলের মতো ছোটাছুটি করছেন শান্তিনিকেতন, আলমোড়া, জোড়াসাঁকো জুড়ে, সে সময় রবীন্দ্রনাথ ঠাকুর সদ্য পত্নী বিয়োগে শোকাচ্ছন্ন, আর তারপরেই আরেকটি বিয়োগের আশঙ্কায় তটস্থ হয়ে উঠেছেন। অথচ রানীর চেয়েও কম আয়ুষ্কাল পেয়েছিলেন ছোট্ট সন্তান সমী। কিন্তু রবীন্দ্র জীবনের সমীর উল্লেখ বহুবার পাওয়া যায়, তাই রানীর উপেক্ষিত থাকার কারণ তার অল্প আয়ু নয়, সে দায় অন্য। রানী ছোট থেকেই ছিল দারুণ দুরন্ত, জেদি, অথচ আশ্চর্য সংবেদনশীল। ঠাকুরবাড়ির শিষ্ট রীতিনীতি, তার জ্যাঠামি, বৌঠানদের চৌকস চালচলনের সঙ্গে এই শিশুটি যেন মানানসই হচ্ছিল না। দাদা রথীন্দ্রনাথের প্রতি তার একমাত্রিক অধিকারবোধ, তা ছিল এতটাই প্রবল যে সে প্রকাশ পেত চঞ্চলতার রূপে। রথীন্দ্রনাথ একটু চুপচাপ শুয়ে থাকলেই রানী ঝাঁপিয়ে পড়ত তার ঘাড়ে মুখে। খোদ কবির বর্ণনাতেই ধরা পড়ে সেই চিত্র। রথীন্দ্রনাথের পক্ষে ঘুমনো কার্যত অসম্ভব হয়ে উঠত। রানী দেখতে পেলে ঠেলাঠেলি, টানাটানি, মারপিট চলত, তবু দাদা স্নেহে বিন্দুমাত্র খামতি হতো না। রানী, আমাকে একটু ঘুমোতে দে। খোকার এই অনুনয়ও রানীর দস্যিপনার উপর কোনো প্রভাব ফেলত না। আর ছাদে উঠতে পারলেই এক প্রান্ত থেকে আরেক প্রান্তে তেজি ঘোড়ার মতো ছুটে বেড়াত। রানীর এই দুরন্ত স্বভাব কবির লেখাতেও স্থান করে নিয়েছিল। ইন্দিরা দেবীকে লেখা এক চিঠিতে কবি লিখেছেন, রেণুকা কোনো প্রকার ব্যক্ত শব্দে আপন মনের ভাব প্রকাশ করতে পারছে না। দিবানিশি নানা প্রকার অব্যক্ত ধ্বনি উচ্চারণ করছে এবং তাকে সামলে রাখা দায় হয়েছে। অন্যত্র কবি বলেছেন, নবদন্তোদ্গতা রেণুকা সমস্ত বিশ্ব সংসার তিনি গালে দিতে পারেন। এমনকি মৃণালিনী দেবীর সহনশীলতার কথাও তুলনা করে বলেছেন কবি। তার সমস্ত উপদ্রব এমন সহিষ্ণুভাবে সহ্য করে যায় যে অনেক মাও তেমন পারে না। তবে শেষ পর্যন্ত মৃণালিনী দেবীও নিজের বিরক্তি চাপা রাখতে পারেননি। তার বক্তব্য, কি সৃষ্টি ছাড়া মেয়ে জন্মেছে, আর পারিনে বাবু। পড়াশোনার সময় রানীর আচরণেও বদল আসত না। দিদি মাধুরীলতা পরে লেখেন, রানীকে পড়াতে আমার খুবই ইচ্ছে করে, কিন্তু আমরা দুজনেই অধৈর্য, একটুতে বিরক্ত হয়ে পড়ি। অনেক চেষ্টা করে ওকে আমি 6 থেকে 7 দিন পড়িয়েছি, কিন্তু আর পেরে উঠলাম না। ও গড়াতে 2 হাই তুলবে, 2 পড়বে, আমার তা ভালো লাগে না, আর ওরও সে পড়াটা মনে থাকে না। তবে রানীর প্রতি স্নেহপ্রবণ মন ছিল দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের বোন অমলা দেবীর। রানীর দস্যিপনা যখন সকলের বিরক্তির কারণ, তখন অমলা দেবী বলতেন, কাকিমা, আপনারা কেউ ওকে বোঝেন না, ওর মধ্যে একটা মহাপ্রাণ আছে, আপনারা কেউ তা দেখেন না। রানীর শৈশবে এমন কিছু ব্যতিক্রমী মুহূর্তও ছিল যেগুলি তার কোমল মনের ইঙ্গিত দেয়। রান্নাঘরে 2 বড় কাতলা মাছ দেখে যখন সকলে খুশি, তখন রানীর চিৎকার, ও মা, মাগো, ওই মাছ তোমরা খাবে, ওরা যে এখনো বেঁচে আছে। এই কান্না থামাতে কষ্ট হতো। একবার ঠাকুরবাড়ির পোষা পাখি মারা গেলে গুমড়ে গুমড়ে কাঁদত সে। রানী যখন মৃত্যুশয্যায়, তখন কবি তাকে আলমোড়া থেকে ফিরিয়ে আনছেন।
সেই সময়ও লখনৌ স্টেশনে খেলনা বিক্রেতাকে দেখে ছোট বোন মীরার কথা মনে পড়ে। সেইখানে কিনে নেন এক বাক্স খেলনা, যত্ন করে এনে বোনের হাতে তুলে দেন। মীরা দেবী স্মরণ করেছেন, রানীদি কলকাতায় এসেছেন শুনে দেখতে গিয়েছিলুম। সে কি জীর্ণ শীর্ণ চেহারা ও ম্লান হাসি, আজও তা ভুলতে পারিনি। তার ঠান্ডা হাতখানি বাড়িয়ে আমাকে কাছে ডেকে এক বাক্স খেলনা দিলেন। কলকাতায় আসবার সময় লখনৌ স্টেশনে কিনেছিলেন আমার কথা মনে করে। সাজগোজ বাহারি পোশাক রানীর পছন্দ ছিল না, খুব সাদামাটা থাকতে চাইতো। মাছ মাংসেও অনীহা, চুল বাঁধতেও আপত্তি। জেঠতুতো ভাই নীতীন্দ্রনাথ ঠাকুর নিত্যা রানীর খুব প্রিয়। জন্মদিনে নিয়ে এসেছিলেন হোয়াইট ওয়েলেডেল থেকে এক দামি সিল্কের লেস ফ্রক। রানী পরে আয়নার সামনে দাঁড়িয়ে পটপট করে লেসগুলো ফ্রিলগুলো ছিঁড়ে ফেলে দিয়ে ফ্রকটা টেনে গা থেকে খুলে ফেলে ঘাড় বাঁকিয়ে দাঁড়িয়ে রইল। রানীর কথায়, আমি এসব ভালোবাসি নে, আমার কষ্ট হয় এসব পড়তে, তবু কেন আমাকে জোর করে পড়ানো হয়। এই মেয়েটি একেবারে নিঃশব্দ হয়ে গিয়েছিল হঠাৎ বাবার নেওয়া বিয়ের সিদ্ধান্তে। মাধুরীলতার বিয়ের মাত্র 1.5 মাসের মধ্যেই কবি তড়িঘড়ির রানীর বিয়ের আয়োজন করেন। কবির নিজের চিঠি থেকে জানা যায়, আজ আমার মধ্যম কন্যা শ্রীমতী রেণুকার বিবাহ। পাত্রটি মনের মতো হওয়ায় 2-3 দিনের মধ্যে বিবাহ স্থির করিয়াছে। এই সিদ্ধান্তে স্তম্ভিত হয়ে যান মৃণালিনী দেবীও। বলেন, তুমি বলো কি গো, এরই মধ্যে মেয়ের বিয়ে তুমি দেবে? মীরা দেবী পরে স্মৃতিচারণ করে বলেন, সব মেয়ে ঘর সংসার করবার মন নিয়ে জন্মায় না। রানীদি হলেন সেই ধরনের মেয়ে। বাবা যদি রানীদিকে অল্প বয়সে বিয়ে না দিয়ে লেখাপড়া করাতেন তাহলে বোধহয় ভালো করতেন। কবির যুক্তি ছিল, রানীর যেরকম প্রকৃতি বাপের বাড়ি থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেই ও শুধরে যাবে, কিন্তু এই আকস্মিক বিয়েই যেন তার সমস্ত প্রাণশক্তি শুষে নেয়। যে প্রতিবাদী রানী সব সময় গর্জে উঠত, সে তখন নিশ্চুপ, মুখে কিছু বলে না, কিন্তু তাতে যেন আরও তীব্র হয়ে ওঠে তার নীরব গর্জন। এরপরেই ঘটে দ্বিতীয় বিপর্যয়। হঠাৎ করে চলে যান মা মৃণালিনী দেবী। একমাত্র আশ্রয় হারায় রানী। অমলা দেবী বলেন, এই শোকটা সবচেয়ে ওরই, অর্থাৎ রানীর বেশি লাগবে। ওই মেয়ে ভারী সহজে কাতর হয়ে পড়ে। আমার বোধ হয় রানীর সবচেয়ে কষ্ট হবে। আলমোড়ায় যক্ষা আক্রান্ত মেয়েকে নিয়ে কবি ছুটে বেড়াচ্ছেন। পাইন গাছের ছায়ায় কবি লিখছেন শিশু কাব্যগ্রন্থের কবিতাগুলি। লিখে শুনিয়ে মেয়েকে খানিকটা আনন্দ দেওয়ার চেষ্টা করেন। রানী সেই সময় একটু একটু সুস্থ বোধ করত বাবার উপস্থিতিতে। তবু আশ্চর্যের বিষয়, শিশু কাব্যের 14টি কবিতা আলমোড়ায় লেখা হলেও সেখানে রানী অনুপস্থিত। মাতৃহারা সন্তানের বেদনা আছে, কিন্তু মৃত্যু পথযাত্রী এই শিশুটির মুখ, আত্মসমর্পণ নেই কোথাও। রবীন্দ্রনাথ ঠাকুর কি চেপে রাখতে চেয়েছিলেন সেই যন্ত্রণাকে? তবু একবার একটিমাত্র কবিতায় যেন উঠে এসেছে তার অজানা কান্না। থামো থামো, ওর কাছেতে কইও না কেউ কঠোর কথা, করুণ আখির বালায় নিয়ে কেউ কারে দিও না ব্যথা। সইতে যদি না পারেও কেঁদে যদি চলে যায়, এ ধরনীর পাষাণ প্রাণে ফুলের মতো ঝরে যায়। ও যে আমার শিশির কণা, ও যে আমার সাঁঝের তারা, কবে এলো কবে যাবে এই ভয়েতে হয়ে যে সারা। রানীর মৃত্যু যেন এই সকল প্রশ্নকেই চিরতরে নিস্তব্ধ নিথর করে দিয়েছিল। ধন্যবাদ। আমি মন্দিরা।